হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ করেই 15 দিনের মধ্যে ঠিক হলো আমাদের দীঘা ট্যুরের, তাও আবার গাড়িতে। তাই সময়ের মধ্যেই সব কিছু গুছিয়ে আমরা রওনা দিলাম নির্ধারিত দিনে। সকাল 9:30টায় আমাদের গাড়ি ছাড়লো দীঘার উদ্দেশ্যে, আর যাত্রাপথের দূরত্ব ছিল প্রায় 200 কিলোমিটার। মা ফ্লাইওভার পেরিয়ে আমরা চললাম বিদ্যাসাগর সেতুর দিকে, যেটা দ্বিতীয় হুগলি সেতু নামেও পরিচিত। গড়ে উঠেছে হুগলি নদীর ওপরে আর কানেক্ট করেছে কলকাতা ও হাওড়াকে। তো এইভাবে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কলকাতাকে পিছনে ফেলে আমরা ধরলাম কোনা এক্সপ্রেসওয়ে বা NH-117। বলতে গেলে NH-117-এর অংশ হলো কোনা এক্সপ্রেসওয়ে, আর কোনা এক্সপ্রেসওয়ের অংশ হলো এই বিদ্যাসাগর সেতু। তাই বলা যায় যে এই সেতু দ্বারাই কোনা এক্সপ্রেসওয়ে কলকাতার সঙ্গে যুক্ত, যার মোট দৈর্ঘ্য 8 কিলোমিটার। যাই হোক, হুগলি ব্রিজ থেকে নেমেই রয়েছে একটা টোল প্লাজা। ওই 10 টাকার মতো কেটেছিল টোল ট্যাক্স হিসাবে। হাইওয়ের পাশে নবান্নকে দেখতে দেখতে আমরা চললাম সোজা কোলাঘাটের উদ্দেশ্যে। এর মধ্যেই আমরা সাঁতরাগাছি, ধুলাগড়, উলুবেড়িয়া, কুলগাছিয়া, দেউলটি পেরিয়ে পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজে। মাঝে একটা টোল প্লাজা পড়েছিল, নাম ছিল জালা ধুলাগড়। 130 টাকার মতো কেটেছিল। তো রূপনারায়ণ নদীর ওপর গড়ে ওঠা এই ব্রিজ কোলাঘাট ব্রিজ বা শরৎ সেতু নামেও পরিচিত। এটা পেরোলেই আমরা এন্ট্রি নিচ্ছি কোলাঘাটে। চলছি NH-16 ধরে। কোলাঘাট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তমলুক সাব ডিভিশনের আন্ডারে পড়ছে। এখানে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের অধীনস্থ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ঘড়িতে বাজে তখন প্রায় 12টা। যথারীতি পেটে ছুঁচোয় ডন মারছিল, তাই আমরা হাইওয়ের পাশেই এক হোটেলের সামনে গাড়ি দাঁড় করালাম। নাম ছিল নিউ তারামা হোটেল। একদম শেরি পাঞ্জাবের অপোজিটে এটা। দেরি না করেই ঢুকে পড়লাম হোটেলে, দিয়ে দিলাম লাঞ্চের অর্ডার। এই ফাঁকে বলে রাখি, হোটেলের পরিবেশ কিন্তু বেশ ভালো ছিল, আর টয়লেট বাথরুমেরও সুবন্দোবস্ত ছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এসেছিল। দেখতেই পাচ্ছ, তাও বলে দিই, অর্ডার দিয়েছিলাম সবজি থালি, সাথে মাছ। যে যা মাছ খাবে। যেমন আমি আর আমাদের ড্রাইভার কাকু বাটা মাছের সর্ষে ঝাল নিয়েছিলাম, আর মা, বাবা, বোন নিয়েছিল কাতলা কালিয়া। সত্যি বলতে সর্ষে বাটাটাই খেতে বেশি ভালো ছিল। আর সবজি থালিতে ছিল 10 রকম আইটেম। ছিল ভাত, কাঁকরোল ভাজা, সর্ষে ঢেঁড়স, আলু পোস্ত, মুগের ডাল, 5 মেশালি সবজির তরকারি, পায়েস, চাটনি, পাঁপড় আর কেশরভোগ। আর খাবারের কোয়ালিটি সেটা ছিল সেই লেভেলের। প্রত্যেকটা আইটেমই ছিল দারুণ। নিজেদের খাওয়ার সাথে সাথে একটু একটু করে আত্রেয়কেও খাইয়ে দিয়েছিলাম। আসলে ও ডাক্তার আমাদেরকে বলেছিল যে লং রুট জার্নিতে যতটা কম খাওয়াবে ততই ভালো। এই যে খাওয়া দাওয়া সেরে আমরা আবার আসছি গাড়িতে। এবার সোজা নামবো দীঘাতে গিয়ে। ঘড়িতে বাজে তখন প্রায় 1টা, আর সময় লাগার কথা 2 ঘন্টার মতো। আমরা গাড়ি ছেড়ে দিলাম। কিছু দূর এগোতেই দেখতে পেলাম দুটো জিনিস। একটা হলো র্যামকো সিমেন্ট ফ্যাক্টরি, আর অন্যটা হলো কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র। বাই রোড গেলে এগুলো কিন্তু তোমাদেরও চোখে পড়বে। যাই হোক, এবার আমরা NH-116 ধরে মেচেদা পেরোলাম আর এগিয়ে গেলাম নন্দকুমারের দিকে। মাঝে পড়েছিল সোনপেটায়া টোল প্লাজা, নিয়েছিল 105 টাকার মতো। ব্যাস, পৌঁছে গেলাম নন্দকুমার। এটা হলো নন্দকুমার সার্কেল পার্ক। এটাও পূর্ব মেদিনীপুরের তমলুক মহকুমার আন্ডারে পড়ছে। আসলে এই জায়গার নাম নন্দকুমার হয় এক ব্যক্তির নামকরণে, যিনি ছিলেন ব্রিটিশ আমলের প্রথম ভারতীয় যার ফাঁসির সাজা হয়। যাই হোক, এখান থেকে আমাদের ডান দিকে ঘুরে বাঁ দিকে রাস্তা নিতে হবে। পেরোচ্ছি মাতঙ্গিনী সেতু, নিচে রয়েছে হলদি নদী। এখান থেকে দীঘার দূরত্ব প্রায় 78 কিলোমিটার। হেড়িয়া ছেড়ে কাঁথি দীঘা বাইপাস রোড ধরে পিছাবনি নদীর ওপরে থাকা পিছাবনি ব্রিজ পেরিয়ে চাউলখোলা হয়ে রামনগর পৌঁছালাম। এখান থেকে শঙ্করপুর যাওয়া যায়, আর চাউলখোলা থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্বে গেলে মন্দারমণি চলে যাওয়া যায়। সে পরে যাওয়া হবে কোন। এখন দেখো, দেখতে পাওয়া গেছে সেই বিখ্যাত বিশ্ব বাংলার লোগো দেওয়া দীঘার এন্ট্রি গেটের, যার বাঁ পাশ দিয়েই বেরিয়ে গেছে মেরিন ড্রাইভ যাওয়ার রাস্তা। আর ডান দিক থেকে ঢুকে যাবে একটা রাস্তা, যেটা কিনা সামনের ওল্ড দীঘাকে বাইপাস করে সোজা চলে গিয়েছে নিউ দীঘা পর্যন্ত। আমরা কিন্তু সেই বাইপাসটা ধরলাম না,
সোজা রাস্তায় এগিয়ে চললাম ওল্ড দীঘার দিকে। কিছু দূর এগোতেই আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘায়। সেখানে গিয়ে দেখলাম যে যেখানে এই রাস্তা আর সমুদ্রটা প্যারালালি শুরু হচ্ছে, সেইখান থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গিয়েছে, যেটা মেরিন ড্রাইভ হয়ে সোজা চলে যায় মোহনায়। এতে করে কি হয়, খুব অল্প সময়ের মধ্যে মোহনাতে পৌঁছে যাওয়া যায় ওল্ড দীঘা থেকে। যেতে যেতে রাস্তার বাঁ দিকে দেখতে পেলাম এই রকম সবুজ হয়ে থাকা সারি সারি গাছেদের, যার ওই দিকে রয়েছে দীঘার সেই সমুদ্র সৈকত। আর তারও কিছুটা আগে গাড়ি এগোতেই রাস্তার ডান দিকে দেখতে পেলাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া দীঘার জগন্নাথ মন্দির। নির্মাণ কার্য এখনো চলছে, তবে খুব শিগগিরই জনসাধারণের জন্য এটা খুলে দেওয়া হবে। জগন্নাথ মন্দির পেরিয়ে যখন আমরা আরও কিছু দূর এগোলাম নিউ দীঘার দিকে, তখন রাস্তার ডান দিকে দেখতে পেলাম দীঘা রেলওয়ে স্টেশন। আরও কিছু দূর এগোতেই আমরা প্রায় চলে এলাম নিউ দীঘাতে। এখানে থেকে এই যে বাঁ দিকে রাস্তাটা চলে গিয়েছে, এখান থেকে গেলেই দীঘার সমুদ্র সৈকতে চলে যাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ জাহাজের আদলে তৈরি বাড়িটা, এর নাম কিন্তু জাহাজ বাড়ি। ব্যাস, চলে এসছি আমরা নিউ দীঘাতে। আমাদের বুক করা হোটেল আর কিছুক্ষণের রাস্তা মাত্র। খুব সেফলি আমরা ঠিকঠাকভাবে পৌঁছে গিয়েছিলাম। ঘড়িতে তখন বাজে প্রায় 3:30। আমাদের পৌঁছানোর কথা ছিল 3টের সময়, কিন্তু একটু সেফলি ড্রাইভ করার জন্য আমরা একটু দেরি করে পৌঁছেছিলাম। যাই হোক, ঠিকঠাকভাবে পৌঁছতে পেরেছিলাম। আর এই ছিল আমাদের হোটেল RK ইন্টারন্যাশনাল। চলো, দীঘাতে পৌঁছেও গেলাম আর হোটেলেও চেক ইন করে ফেললাম। কিন্তু হোটেলে ঢুকে আমরা কি করলাম আর দীঘাতে কেমনভাবে ঘুরে বেড়ালাম সেটা জানার জন্য ফলো করতে হবে আমার ইউটিউব চ্যানেল অনুগল্পকে। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।